ভোটার তালিকা হালনাগাদে সারা দেশে নির্বাচন অফিসে সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার 12,61,00,000। অন্তর্ভুক্ত ভোটার সংখ্যা 45,71,216 জন। 2025 সালে ভোটার অন্তর্ভুক্তির হার 3.69%, আর ভোটার বৃদ্ধির হার 1.97%। খসড়া তালিকায় কারো কোনো তথ্যে ভুল থাকলে আগামী 21 আগস্টের মধ্যে সংশোধন করতে পারবেন ভোটাররা। এরই মধ্যে উপজেলা নির্বাচন অফিসের নির্দিষ্ট স্থানে সম্পূরক তালিকাটি টানিয়ে দেওয়া হয়েছে। সংশোধনের জন্য দাখিল করা আবেদন আগামী 24 আগস্টের মধ্যে নিষ্পত্তি করবে ইসি। সব প্রক্রিয়া শেষে 31 আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এদিকে আগামী 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত করা হবে। সব মিলিয়ে এবার জাতীয় নির্বাচনের আগে 3টি ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে ইসি। 24,38,626-এর সাথে আমরা যে ভোটার আমাদের অ্যাজ অন টুডে যে ভোটার তালিকা আছে, যেখানে 12,37,32,74-এর সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি, তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের নিরাপত্তায় পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা সংগ্রহ করবে সরকার। সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কর্মকর্তাদের বডি ক্যাম সংগ্রহ দ্রুত শেষ করতে নির্দেশনা দিয়েছেন। এছাড়া পুলিশের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার খরচে পিছপা হবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। সভা শেষে বিশেষ সহকারী ফায়েজ তায়েব আহমেদ জানান, অক্টোবরের মধ্যে ক্যামেরা সংগ্রহ করে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। জার্মানি, চীন ও থাইল্যান্ডের 3টি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ চলছে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, খসড়া একটি তালিকা দেওয়া হয়েছে, নির্বাচনের আগে আরো 3টি তালিকা দেওয়া হবে, এগুলো বিষয়টি বিস্তারিত জানাবেন। সীমানা নির্ধারণের বিষয়েও যে বিষয়গুলো হচ্ছে সেগুলো সম্পর্কে জানাবেন। খসড়া সম্পূরক তালিকা যেটি প্রকাশ হলো, সেই তালিকা থেকে যদি কেউ বাদ পড়ে বা সেটি নিয়ে কোনো আপত্তি থাকে, সেই সংশোধনের জন্য নির্বাচন কমিশন 12 দিনের সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে তারা আবেদন করতে পারবেন, তাদের স্ব জেলা বা থানা নির্বাচন অফিসে যে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে কিন্তু সেই তথ্য সরকারের তরফ থেকে ভোটারদের মুঠোফোনে দিয়ে দেওয়া হয়েছে। কারো যদি সম্পূরক ভোটার তালিকায় বাদ পড়া বা যোগ হওয়ার কোনো বিষয় থাকে, সেই বিষয়ে তারা আপত্তি জানাতে পারবেন এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 31 আগস্ট, সেটাই তো আমরা জানি। আর আরো একটি ভোটার তালিকা 31 অক্টোবরের মধ্যে প্রকাশ হবে, সেটি নতুন ভোটারদের নিয়ে। অর্থাৎ এবছর মোট 3টি ভোটার তালিকা প্রকাশ হতে যাচ্ছে। এই খবরটি তো আমরা ইতিমধ্যেই জানি। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই আগস্ট মাসের মধ্যেই ভোটার তালিকা যেমন চূড়ান্ত হবে, সেই সাথে সীমানা নির্ধারণের কাজটিও শেষ করে আনবে নির্বাচন কমিশন। আজ সীমানা পুনর্নির্ধারণের যে খসড়া তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন, সেটির বিষয়ে দাবি আপত্তি জানানোর শেষ দিন। আজ বিকাল 5টা পর্যন্ত দাবি আপত্তি জানাতে পারবেন। এর আগে জুলাই মাসের শেষ দিন নির্বাচন কমিশন যে 39টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করেছিল, তারপর থেকে এই দাবি আপত্তির বিষয়টি চলমান আছে। প্রতিদিনই নির্বাচন কমিশনে দেশের বিভিন্ন এলাকা থেকে দাবি আপত্তি নিয়ে জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ আসছেন, অনেকে ক্ষোভ জানাচ্ছেন, অনেকেই বলছেন তাদের এলাকার প্রশাসনিক অখণ্ডতা সহ অনেক বিষয় আছে, সেগুলো ঠিক সেভাবে মেনটেন করা হয়নি। নির্বাচন কমিশনার যেটি বলছে, আজকের যেহেতু দাবি আপত্তি জানানোর শেষ দিন, আজকের পর থেকে আগামীকাল থেকে সারা দেশের যে 10টি অঞ্চল রয়েছে নির্বাচন কমিশনের, সেই 10টি অঞ্চলের শুনানি হবে এসব দাবি আপত্তির বিষয়ে, এবং সেসব যদি আসলে যৌক্তিক মনে হয় সেক্ষেত্রে হয়তো সেসব দাবি মেনে
মেনে নেওয়া হবে এবং 31 আগস্ট সীমানা পুনর্নির্ধারণের যে চূড়ান্ত তালিকা সেটি প্রকাশ করবে নির্বাচন কমিশন। এতে গেল সীমানা পুনর্নির্ধারণের কথা। এছাড়া আজকে কিন্তু দেশীয় পর্যবেক্ষক সংস্থা যারা আছেন তাদের আবেদনের শেষ দিন। আজকে পরে আবেদন করলে কিন্তু আর তারা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পাবেন না। তো আজকে বিকাল 5টার পরে আমরা আসলে জানতে পারবো ঠিক কত সংখ্যায় দেশীয় পর্যবেক্ষক সংস্থা আবেদন করেছেন আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য। একটি বিষয় যে সাধারণত আমরা নির্বাচনের আগে এই পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিবন্ধন দিতে দেখি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী প্রতি 5 বছর পর পর এটি হয়ে থাকে। এবারও নির্বাচনের আগে যে 96টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা ছিল নিবন্ধনকৃত তাদের সকলেরই নিবন্ধন বাতিল হয়ে গেছে। তাই নতুন করে সবাইকে আবার সুনির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে বলা হয়েছে। এ তো গেল দেশীয় পর্যবেক্ষক সংস্থার কথা। এছাড়া বিদেশি পর্যবেক্ষক সংস্থার আবেদনের জন্য কোনো বিজ্ঞপ্তি কিন্তু এখনো নির্বাচন কমিশন প্রকাশ করেনি। তবে ইসি কিন্তু এর আগেই জানিয়েছে আগামী মাসের মাঝ বরাবর ইউ এর প্রাক নির্বাচন পর্যবেক্ষক একটি দল আসতে চলেছে বাংলাদেশে। তারা এসে নির্বাচন পূর্ব যে পরিবেশ সেটি পর্যবেক্ষণ করে যাবে। আর নির্বাচন কমিশন কিন্তু একটা সময় বক্তব্য এটিও বলেছিল যে বিগত 3 নির্বাচনকে যারা বৈধতা দিয়েছিল এমন বিতর্কিত বিদেশি পর্যবেক্ষক সংস্থা তাদেরকে কিন্তু এবার নিবন্ধন দেওয়া হবে না। নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়টি যাচাই বাছাই করা হবে। একই কথা প্রযোজ্য দেশীয় পর্যবেক্ষক সংস্থার ক্ষেত্রেও। আমরা জানি যে বেশ কয়েকটি সংস্থা নিয়ে আপত্তি রয়েছে, বিতর্ক রয়েছে। সম্প্রতি এমন একটি পর্যবেক্ষক সংস্থার প্রধান গ্রেফতারও হয়েছেন। তাই তার সংস্থা এখানে নিবন্ধন পাবেন কিনা বা নির্বাচন কমিশন অনুমোদন দিবেন কিনা সেটি আসলে যাচাই সাপেক্ষ, বিবেচনা সাপেক্ষ বিষয়। এবং আরেকটি বিষয় যে রাজনৈতিক দলের নিবন্ধন, নতুন দলের নিবন্ধন, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবার আগে সেটি নিয়েও নির্বাচন কমিশন আলাপ আলোচনা করছে, মাঠ পর্যায়ে যাচাই বাছাই চলছে। সেটি নিয়েও আজকে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন এখন বলা যায় প্রায় প্রতিদিনই একেবারে চূড়ান্ত ব্যস্ত একটি সময় পার করছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। ধন্যবাদ মিতু বিস্তারিত তথ্যের জন্য। নির্বাচন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু। 3 দিনের সফরে সোমবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন তিনি। মঙ্গলবার 2 দেশের সরকার প্রধান পর্যায়ে হবে দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে গুরুত্ব পাবে দেশটির শ্রম বাজারে বাংলাদেশিদের সমস্যাগুলো দূর করা এবং আরও শ্রমিক নেয়ার মতো বিষয়গুলো। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতি নিয়েও হবে আলোচনা। পরে 5টি সমঝোতা স্মারক সই ও 3টি নোট বিনিময় হতে পারে। এছাড়া ব্যবসায়িক সেমিনার, বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর ইউনূস। বুধবার দেশটির ইউনিভার্সিটি কেবাংসানের বিশেষ সমাবর্তনে যোগ দেবেন। সেখানে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। বুধবার সন্ধ্যায় মালয়েশিয়া সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। পল্লবী থানা পুলিশ হেফাজতে ক্ষুদ্র ব্যবসায়ী ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলার আপিল শুনানি শেষে রায় ঘোষণা চলছে হাইকোর্টে। বিচারপতি কুদ্দুস জামান ও বিচারপতি রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দিচ্ছেন। এই মামলায় 2020 সালের সেপ্টেম্বরে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনের প্রথম রায় দেন ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস। রায়ে এসআই জাহিদ ও এসআই কামরুজ্জামান সহ 3 পুলিশ সদস্যকে যাবজ্জীবন এবং পুলিশের 2 সোর্সকে 7 বছর কারাদণ্ড দেন আদালত। এর মধ্যে এসআই কামরুজ্জামান মিন্টু ও পুলিশের সোর্স রাসেল পলাতক। বিচারিক আদালতে রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল শুনানি শেষে আজ রায় ঘোষণা করছে হাইকোর্ট। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, রায় ঘোষণা এখন কোন পর্যায়ে আছে? আপিল শুনানির সময় আপনি ছিলেন, একটু বিস্তারিত জানাবেন এই বিষয়ে। জি দেখুন, এর আগে প্রায় 2.5 ঘন্টার মতো, সে 10:30 থেকে নিয়ে 1টা পর্যন্ত কিন্তু হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে রায় ঘোষণা চলে।
এবং এখন আমরা যতটুকু সর্বশেষ খবর পাচ্ছি, কিছুক্ষণ আগে পূর্ব নির্ধারিত যেহেতু সময় দেওয়া ছিল 2টোর দিকে আদালত বসেছেন এবং পুনরায় আবার রায় ঘোষণা কিন্তু শুরু হয়ে গেছে। তো এই হাইকোর্ট ডিভিশনে আমরা যেটি দেখি যে গুরুত্বপূর্ণ মামলাগুলোর রায় কিন্তু প্রায় পুরোটাই আদালতে বসেই বিচারপতিরা দিয়ে যান এবং এখানে দিচ্ছেন, এবং এই রায় কিন্তু শুধুমাত্র যে সাজা কি থাকছে না থাকছে সেই বিষয়টি নয়। অনেকের প্রশ্ন থাকে যে এত দীর্ঘ সময় ধরে রায় কেন লাগে। দেখুন, এখানে পুরো হিয়ারিং এর সেখানে আইনজীবীরা কি বলেছেন, সাক্ষীরা কি বলেছেন, আসামি পক্ষ, রাষ্ট্রপক্ষ কে কি বলেছেন, পুরোটাই রায়ে উল্লেখ থাকে এবং সর্বশেষ সবার শেষে যে আদালত তাদের সিদ্ধান্ত দিবেন, যদি দুজন বিচারপতি রয়েছেন তারা আদালতে আলাদা আলাদা কোনো অবজারভেশন দেন সেটি উল্লেখ থাকবে এবং সিদ্ধান্ত যেটি হবে অর্থাৎ চূড়ান্ত রায় সেটি সবার শেষের দিকে আসবে। সুতরাং রায়ের মধ্যবর্তী বিরতি ছিল, এখন আবার রায় শুরু হয়েছে। এই মামলাটি অত্যন্ত গুরুত্ব এই জন্য, এবং এখানে আদালতের পর্যবেক্ষকরাও আছে এই কারণে, সেটি হচ্ছে দেখুন বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে থানা হেফাজতে অর্থাৎ পুলিশ হেফাজতে কাউকে ধরে নিয়ে যায়, নির্যাতন করার অভিযোগ আসে, বড় বড় অভিযোগ পাওয়া যায়, কিন্তু সেটি প্রমাণ করা কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু এই যে ঘটনা এটি প্রমাণিত হয়েছে এবং সেটি স্বাভাবিক কোনো অভিযোগের ভিত্তিতে নয়। জনির ভাই যিনি নিহত হয়েছেন, তার ভাই রকি যিনি বাদী, তিনি এখানে এসছেন। জনির যে বাচ্চারা রয়েছে তার পুরো পরিবার মা সহ এখানে এসছে। তারা বলছেন যে ওই সময় আওয়ামী লীগের ওই সময় তারা সাহস করে এই নির্যাতনের বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন এবং সেই মামলার দীর্ঘদিনের মামলার শুনানি কার্যক্রম শেষে 2020 সালে কিন্তু নিম্ন আদালত থেকে এটি রায় দেওয়া হয়েছিল। সেখানে 3 জন পুলিশকে সরাসরি যাবজ্জীবন এবং পুলিশের 2 সোর্সকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং এই ঘটনায় আমরা জানেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে বিচারিক তদন্ত দাবি করা হয়। এই ঘটনায়ও জনির পরিবার বিচারিক তদন্ত চেয়েছিল। সেখানে একজন বিচারককে, মারুফ হোসেন, তাকে তদন্ত কমিটির প্রধান করে কিন্তু এটি তদন্ত করা হয় এবং সেই বিচারিক তদন্তে প্রমাণিত হয় যে সরাসরি 5 জনকে যারা সরাসরি জড়িত তাদেরকে এই অভিযুক্ত করে তখন তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল এবং তারা 5 জনই কিন্তু পরবর্তীতে সাজার আওতায় এসছে। দেখুন, আমি কিছুক্ষণ আগে এখান থেকে 8-10 মিনিট আগে যখন দ্বিতীয়বার তারা আদালতে ঢুকছিলেন মামলার বাদী জনির ভাই রকির সাথে কথা বলছিলাম। 2014 সালের ফেব্রুয়ারিতে যখন একটি বিয়ের মঞ্চ থেকে অর্থাৎ গায়ে হলুদের অনুষ্ঠান থেকে তার ভাই সহ 8 জনকে ধরে নিয়ে যায়, তখন পুলিশ সেখানে যে গুলি করেছিল, ফাঁকা ফায়ার করেছিল এবং সেই সময় বিয়ে বাড়িতে একটা ভীতিকর পরিবেশ তৈরি করেছিল। তারপরে কোনো মামলা না, কোনো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না, এরকম 8 জনকে পল্লবী থানায় নিয়ে আসে, সেখানে নির্যাতন করা হয় রাতভর এবং নির্যাতনের এক পর্যায়ে যখন জনি অসুস্থ হয়ে যায় তখন পল্লবীতে একটি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়। সেই সিসিটিভির ফুটেজ কিন্তু সব রয়েছে, আমরাও দেখাচ্ছি সেই ফুটেজ। মানে সেই সময় থানাগুলোতে এবং ওসি তিনি বলেছিলেন যে থানার যে সিসি ক্যামেরা সেটি নষ্ট হয়ে গেছে, বিভিন্নভাবে এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। আজকে এখানে সিনিয়র আইনজীবী যারা আছে তারা বলছেন যে দেখুন, এই ধরনের অনেক অভিযোগ আসে, একটি ঘটনা প্রমাণিত হয়েছে, বিচারিক আদালতে সাজা হয়েছে সরাসরি পুলিশ সদস্যদের, তার মধ্যে 2 জনই এসআই যারা সরাসরি মামলা ডিল করে থাকেন। সুতরাং এই মামলাটি আসলে গুরুত্ব অন্যরকম। আজকে সবাই তাকিয়ে আছে হাইকোর্টে সেই সাজা বহাল থাকে নাকি সেখানে নতুন কাউকে সাজাভুক্ত করা হয়, কেউ খালাস পেয়ে যান, সেই বিষয়টি কিন্তু সামনে আসছে। কিছুক্ষণের পর আমরা যেটি আশা করছি যে হয়তো কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত রায়ের যে চূড়ান্ত পার্ট সেটি ঘোষণা আসবে। জনি হত্যা মামলা বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার। আয়কর রিটার্নের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য দেখানো ফৌজদারি অপরাধ হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এক বিবৃতিতে সংস্থাটি এই তথ্য জানায়। এই অপরাধে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আয়কর রিটার্নে আয়, ব্যয় ও সম্পদের তথ্য গোপন করে শূন্য রিটার্ন দাখিলে উৎসাহ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণার প্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি জারি করল এনবিআর। এতে বলা হয়, আয়কর আইন 2023-এর শূন্য রিটার্ন নামে কোনো কিছু নেই। সবাইকে আয় ব্যয়ের সঠিক হিসাব দিতে হবে। করযোগ্য আয় থাকলে কর দিতে হবে, না থাকলে কর দিতে হবে না। তবে কর দেওয়ার মতো আয় না থাকলেও সঠিক তথ্য উপাত্ত না দেখিয়ে শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে শূন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন কর বিশ্লেষক স্নেহাশিস বড়ুয়া। জনাব স্নেহাশিস বড়ুয়া, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার থেকে যেটি জানতে চাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ক ভুল ধারণা কিভাবে ছড়ালো? এনবিআর কি এ বিষয়ে যথেষ্ট সহজবোধ্যভাবে প্রচার চালাতে পারেনি? আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আসলে তো আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে কর কমপ্লায়েন্স, মানে আমাদের যে ট্যাক্স রিটার্ন ফাইলিং এর মধ্যে কিন্তু অনেক, আমি বলবো যে উল্লেখযোগ্য সংখ্যক করদাতা কিন্তু কর রিটার্ন দাখিল করেন না। আমাদের প্রায় 1,20,00,000 মতো হয়তো ইটিআইএন ধারী আছে, 1/3 এর মতো হয়তো করদাতারা রিটার্ন দাখিল করেন। তো এখন এই জিনিসটাকে সহজীকরণ করার জন্য
গত বছর কিন্তু আমরা দেখেছি সরকারের কাছ থেকে একটা উদ্যোগ ছিল যে কিছু কিছু ক্ষেত্রে করদাতাদেরকে বাধ্যতামূলক অনলাইনে রিটার্নের আওতায় আনা হয়। আর এই বছর আপনারা দেখেছেন কিছুদিন আগে ডিক্লারেশন আসছে যে সকল করদাতাদেরকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। এর কারণ হচ্ছে একটাই, যে আমরা আসলে এই সিস্টেমের সহজীকরণ চাই, এবং সরকার তার সাথে তাল মিলিয়ে এই পদক্ষেপগুলো নিয়েছে যাতে করদাতারা খুব সহজে তাদের আয়কর রিটার্নটা দাখিল করতে পারেন। কিন্তু দেখেন, মানে মানে যতই সহজীকরণ করার চিন্তা করুক না কেন, এক শ্রেণীর অসাধু, আমি বলবো যে কিছু মানুষ আছেন যারা এই সুযোগকে কাজে লাগাতে চান। কিভাবে কাজে লাগাতে চান, যেটা আপনি বলেছেন যে বিভিন্ন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দিয়েছে যে একটা রিটার্ন করলে 50 টাকা, তিনটা করলে 100 টাকা, মানে তার ফিস। তো এখন তারা তো আসলে আয়কর আইন অনুযায়ী তো তারা মানে আইনজীবী নয়। তারা একটা হয়তো ফটোকপির দোকান বা স্টেশনারি দোকান, ওখানে গিয়ে মানুষ আসলে তো সহজ সরল, সে চায় রিটার্নটা দিতে। তার রিটার্নে আসলে মানে আয় কত, ব্যয় কত, বা আপনার কর কত আসছে সেটা না দেখিয়ে তার একটা পিএস, মানে আয়কর রিটার্নের দাখিলপত্রের জন্য সে একটা কি এই ধরনের অসাধু ব্যবসায়ীর কাছে যাচ্ছে। তো যাওয়ার কারণে তো তাদের তো আর এত ইনফরমেশন দেখতে হচ্ছে না, তো তারা কিন্তু মানে খুব সহজে, যেহেতু এই সিস্টেমটা খুব সহজ, জিরো জিরো দেখিয়ে কিন্তু সব রিটার্নটা প্রসেস করে দিচ্ছেন, মানে এই সহজীকরণের নামে। কিন্তু এক্ষেত্রে আমাদের যারা করদাতা আছেন তারা ভুলে যাচ্ছেন এই রিটার্নটা কিন্তু করদাতার, মানে যিনি রিটার্নটা ফাইল করছেন ওনার। এবং আয়কর আইনে আপনি যে ধারাগুলো আছে, এই ধারাগুলো কিন্তু নতুন নয়। এই ধারাগুলো পুরনো আইনেও ছিল 1984 সালের অর্ডিন্যান্সে, নতুন আইনেও কিন্তু শুধু ধারাগুলো রিপ্লেসড হয়েছে। তো এখন আমি যখন একজন করদাতা হই, আমার যে সম্পদ আছে সেই সম্পদগুলো যদি আমি ঠিকভাবে প্রদর্শন না করি, আমার যে আয়টা আছে সেই আয়টা যদি আমি সঠিকভাবে না দেখাই বা গোপন করি, তো স্বাভাবিক এটা তো একটা ফৌজদারি অপরাধী। তো ফৌজদারি অপরাধের শাস্তি তো মানে প্রত্যেকটা সিভিল লতে আপনার সুন্দরভাবে, বা ক্রিমিনাল লতে এগুলোতে কিন্তু বলা আছে যে ফৌজদারি অপরাধ হলে তার শাস্তিটা কি। স্নেহাশিস বড়ুয়া, আপনি আরেকটু পরিষ্কার হতে চাচ্ছি আপনার থেকে যে কর দেওয়ার যোগ্য না হলেও সঠিক তথ্য উপাত্ত প্রদর্শন না করে শূন্য রিটার্ন দাখিলের সুযোগ নেই। তাহলে বিভ্রান্তির কারণটা আসলে কোথায়, বা শাস্তি দিয়ে কি এর সমাধান হবে কিনা? আসলে দেখুন, মানে একজন করদাতার যদি আয়ের যে থ্রেশহোল্ড, মানে সেটা যদি এক্সিড না করে, বা তার যে সম্পদ আছে সেটা যদি এক্সিড না করে, তাহলে তার তো কর কমপ্লায়েন্সে আসার কথা না। কিন্তু আমাদেরকে বিভিন্ন সেবা নিতে গেলেও কিন্তু কি দিতে হয়, একটা আয়কর রিটার্নের একটা দাখিলপত্র দিতে হয়। তাহলে যিনি দাখিল করছেন, ঠিক আছে ওনার না হয় আয় থাকলো না, কিন্তু ওনার তো মিনিমাম লেভেলে ব্যাংক অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স আছে, ক্যাশে কিছু ব্যালেন্স আছে, বিভিন্ন সম্পত্তিতে তার বিনিয়োগ আছে। তার আয় না থাকলেও এই সম্পত্তিগুলো তো তার দেখানোর কথা। তো সেক্ষেত্রে এটা তো ধরেন আয় জিরো হতে পারে, মানে মানে আয়ের যদি, তার যদি আয় না থাকে আয়টা জিরো হতে পারে টেকনিক্যালি, কিন্তু সম্পত্তি তো জিরো হওয়ার কথা নয়। তো তাহলে আপনি সব শূন্য করে দিবেন, এই জিনিসটা তো আসলে গ্রহণযোগ্য নয়। জি। জি, ধন্যবাদ জনাব স্নেহাশিস বড়ুয়া আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য, আমাদের বিষয়গুলো পরিষ্কার করার জন্য। ধন্যবাদ আপনাকে। জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় দুইজনকে হত্যা ও ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। গত বৃহস্পতিবার প্রসিকিউশন মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। আজ শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি সুনির্দিষ্ট 3টি অভিযোগ তুলে ধরেন। এতে বলা হয়, 19 জুলাই মোহাম্মদ নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একই দিন মায়া ইসলাম নামে আরও এক নারী পুলিশের গুলিতে মারা যান। এ সময় তার 6 বছরের নাতি মুসার মাথায় গুলি লাগে। এছাড়া ওই দিন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করার অভিযোগও আনা হয়েছে 5 আসামির বিরুদ্ধে। মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছাড়া বাকি 4 আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এর মধ্যে শুধু চঞ্চল গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তিনটি অভিযোগ আমলে গ্রহণ করেছেন 5 জন আসামির বিরুদ্ধে। এই 5 জন আসামির মধ্যে একজন জেল হাজতে আছেন, তাকে আগামী 17 তারিখ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আদেশ দিয়েছেন। বাকি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে 4 জন আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। খোদ ভারতের আইন অমান্য করেই কলকাতায় পার্টি অফিস খুলে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। ঢাকায় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি দুই দেশের সম্পর্ক আরও তলানিতে নেবে।
আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কলকাতায় গণহত্যায় অভিযুক্ত দলটির কার্যক্রম চালাতে দেয়াটা বেআইনি ও হঠকারী সিদ্ধান্ত। ভারতের কলকাতায় পার্টি অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ। রাজ্যের উপনগরীর একটি বাণিজ্যিক ভবনের 8 তলায় এই অফিস। নেতাদের পাশাপাশি স্বৈরশাসকের সহযোগী প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদেরও আসা যাওয়ার তথ্য বিবিসিকে জানায় পশ্চিমবঙ্গে অবস্থান করা দলটির নেতারা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার চলছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এমন সময়ে সেখানে তাদের কার্যক্রম চালাতে দেয়াটা হঠকারী বলছেন রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ। তো তাকে তো রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে এই দেশের ভেতর থেকে, তাই না? সে তো এই জন্য তাকে রেজিস্ট্রেশন দেওয়া হয় নাই, সে দেশের বাইরে থেকে তার কার্যক্রম পরিচালনা করবে, তাই না? তো এটা তো বেআইনিও এক অর্থে। বাংলাদেশের আমরা পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন আইন অনুযায়ীও তো এটা বেআইনি আমার কাছে মনে হয় আর কি। আমি মনে করি যে এটা একটা হঠকারী সিদ্ধান্ত। ফ্যাসিবাদী দলটির এই অফিস দুই প্রতিবেশীর সম্পর্ক আরও তলানিতে নামবে এমন শঙ্কা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাঈম আশফাকের। 5ই আগস্ট 2024 সালের পরের থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক অথবা যে সম্পর্ক দুই দেশের মধ্যে যে সম্পর্ক, এইটা অলমোস্ট তলানিতে পৌঁছেছে। সেই রকম একটা পরিস্থিতিতে যে দলের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে, আমি সেই দলকে অ্যালাউ করছি সেইখানে অফিস খুলে তাদের কার্যক্রমকে অ্যালাউ করা। ভারতের কর্পোরেট ও বাণিজ্যিক আইনে দেশটিতে বিদেশি সংস্থা বা প্রতিষ্ঠানের রাজনৈতিক কার্যক্রম চালানো নিষিদ্ধ। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1.5 দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নগরীর শাহ মখদুম ঈদগাহ মাঠের পাশে সম্মেলন স্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এতে 7 শতাধিক কাউন্সিলর সহ দলটির নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। দীর্ঘদিন পর রাজশাহীতে বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। নির্বাচন সামনে রেখে বিভক্তি দূর করতে একমত তারা। রাজশাহী মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল 2009 সালে। এই সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে কারা আসছেন তা নিয়েও চলছে নানান সমীকরণ। দিন দিন ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। আগস্টের 9 দিনে মৃত্যু হয়েছে 15 জনের। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 2755 জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভয়াবহ হবে ডেঙ্গু পরিস্থিতি। জুলাই থেকে শুরু হয় ডেঙ্গুর মৌসুম, তবে এখন আর নেই সেই চিত্র। বছর জুড়েই এখন ডেঙ্গুর মৌসুম বলা যায়। গত বছরের চেয়ে এবার জুলাইয়ে রোগী বেড়েছে 75%। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 9 আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 23,735 জন। মৃত্যু হয়েছে 98 জনের। এর মধ্যে আগস্টের প্রথম 9 দিনে মৃত্যু 15 জনের। এছাড়া 2025 সালের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে, এ সংখ্যা 41। 4-5 দিন ধরে জ্বর, পরে পরীক্ষা দিচ্ছে, আসে ডেঙ্গু হয়েছে 22,000। লোভ দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য যদি সামান্য কিছু দেয়, ওটাতে কি হবে? এই যে আমার মতো অনেকেই তো হাসপাতালে এরকম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়ে রয়েছে। ন্যূনতম চিকিৎসা চাঁদপুর ওখানে নাই, এই কারণে মুগদা মেডিকেলে ওনারা ট্রান্সফার করছে আমাদের। ঢাকার 2 সিটি কর্পোরেশনই বলছে, এডিস নিধনে পরিচ্ছন্নতা সহ নেওয়া হয়েছে নানা কার্যক্রম। একটা জায়গা না, আমরা এরকম প্রতিদিনে আমরা এই চেকগুলি করছি, যাতে আমরা একটা সচেতনতা বাড়াতে পারি, এবং এভাবে যদি আমরা কাজ করি আমাদের ডেঙ্গুর প্রভাব অনেকাংশেই কমানো সম্ভব। লক্ষ্য করেছেন যে সিটি কর্পোরেশনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের ডেঙ্গু কন্ট্রোলের অনেক নিচে, কিন্তু এটা দিয়ে আমাদের কোনো তৃপ্তির টেকুর নাই। আমরা প্রতিনিয়ত, যেহেতু অন্য সিটি কর্পোরেশনগুলো অন্য জেলা থেকে প্রচুর রোগী আসছে, তো সেটাকে মাথায় রেখে, আমাদের দুর্বলতাগুলোকে মাথায় রেখে আমরা প্রতি মাসে এখন নতুন করে লার্নিং শেয়ারিং এবং রাউন্ড টেবিল করবো। আমরা এই সপ্তাহে একটা রাউন্ড টেবিল করছি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেখছেন বিরতিহীন সংবাদ দুপুরের পর অন্যান্য খবরের সঙ্গে আরও যা দেখবেন। ব্রাজিল থেকে আসা কন্টেইনারে তেজস্ক্রিয়তা, চট্টগ্রাম বন্দরে খালাস স্থগিত করেছে কাস্টমস। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে 20 মাসে 30 মৃত্যু, 56টি লেভেল ক্রসিং এ নেই কোনো গেটম্যান। দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন আজ। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কিনা সর্বশেষ পরিস্থিতি জানাবেন। এই মাত্র রাজশাহী মহানগর বিএনপির যে সম্মেলন সেটি শুরু হলো, কিছুক্ষণ 1 মিনিট আগে আসলে এই সম্মেলনটি শুরু হলো। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মহানগর বিএনপি দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, সেই সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। এই সম্মেলন স্থলে আমরা দুপুরের পরপরই দুপুর 12টার পর থেকেই আমরা নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অনুষ্ঠান শুরু হলো, তবে অনুষ্ঠান স্থলে এখনো উপস্থিত হননি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দর মধ্যে। এখানে আমরা রুহুল কবির রিজভী, তিনি আসবেন কিছুক্ষণের মধ্যেই। সেই সাথে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল, তারা কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান স্থলে উপস্থিত হবে বলে ঘোষণা দেওয়া হচ্ছে। আর এরই মধ্যে কেন্দ্রীয় নেতা আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, তিনি এখানে উপস্থিত হয়েছেন। এখন মূলত আলোচনা শুরু হবে, আর পরে মূল কথার যেটি বক্তব্য সেটি শোনার জন্যই নেতাকর্মীরা অপেক্ষা করছেন। তারা বলছেন দীর্ঘ 15 বছর পর এই আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন। এটি তাদের কাছে গুরুত্বপূর্ণ একটি মেসেজ তারা পাবেন এই বক্তব্য থেকে, সেটি আশা করছেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে এটি এই বক্তব্য ভূমিকা রাখবে। আমরা এই মাত্র আসলে যে অনুষ্ঠান সেটি উদ্বোধনের প্রক্রিয়া চলছে। এখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং মিজানুর রহমান মিনু তিনি আছেন, তিনি এখানে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই যে আনুষ্ঠানিকতা উদ্বোধনী অনুষ্ঠান সেটি হবে। এই মুহূর্তে এই প্রক্রিয়াটি চলছে। এখানে বলে রাখি যে এইটা দীর্ঘ 15 বছর পরে এই সম্মেলন হওয়ার কারণে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস আমরা দেখছি, গত কয়েকদিন ধরে এই উচ্ছ্বাস দেখছি। এবং এই সম্মেলনের আনুষ্ঠানিকতার শেষে যেটি কমিটি ঘোষণা করা হবে, নতুন কমিটি নতুন নেতৃত্ব পাবে, এই বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন জনের নাম এখানে আলোচনায় আসছে। মূল কথা হচ্ছে তারা আশা করছেন যে প্রবীণ এবং নবীন নেতাদের সমন্বয়ে একটি, এবং সেই কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সাথে এইখানে রাজশাহীতে যে বিএনপির যে অবস্থা সেটিকে আরো বেশি মজবুত করবে, এটি আশা করছে নেতৃবৃন্দ। আমরা এখানে নেতাকর্মীদের যাদের সাথে কথা বলছিলাম তারা যেটি বলছিলেন যে মূল জায়গাটা হচ্ছে যে দীর্ঘদিন পরেই এই কমিটি হচ্ছে, এবং দীর্ঘদিন কমিটি না হওয়ার কারণে এখানে নেতাকর্মীদের মধ্যে যে এক ধরনের বিভক্তি তৈরি হয়েছিল, এক ধরনের নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেটির অবসান ঘটবে এই নতুন নেতৃত্ব আসার পর, এটি আশা করছে। এখন আমরা এই উদ্বোধনের পরে আমরা হয়তো দর্শকের সামনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য হয়তো জানাতে পারবো। পরবর্তী ধন্যবাদ আপনাকে। রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। রংপুরের তারাগঞ্জে ভ্যান চুরির সন্দেহে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 2 জন। ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন রূপলাল দাস ও তার ভাতিজি জামাই প্রদীপ দাস। পুলিশ জানায় শনিবার রাত 10:30টার দিকে বুড়িরহাট ইউনিয়নের বটতলি বাজার এলাকায় 2 ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় তাদের আচরণ ও কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে উত্তেজিত জনতা পিটুনি দিলে ঘটনাস্থলেই রূপলাল মারা যান। গুরুতর আহত প্রদীপ নামে আরেকজনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ভোরে মারা যান তিনি।
গাজীপুরের বোর্ড বাজারে সাবেক সিভিল সার্জন হাফিজুর রহমানের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পাশাপাশি ডাকাতের হামলায় আহত হয়েছেন 3 জন। ভুক্তভোগী পরিবার জানায়, গত রাত 3টার দিকে 10 থেকে 12 জনের ডাকাত দল বাড়িতে ঢুকে কেয়ারটেকারকে মারধর করে। পরে চিকিৎসক হাফিজুর রহমানের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ 2 লাখ টাকা, 12 ভরি স্বর্ণালংকার, 6টি মোবাইল লুট করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে 2টি দা, একটি ককটেল জব্দ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ডাকাতরা যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। আমাকে মেরে পায়ে আঘাত করেছে এবং 2 উড়াতে আঘাত করেছে। আমার 75 বছর বয়সী বাবাকে জিম্মি করে, মাকে জিম্মি করে তারা এই লুণ্ঠন চালায়। তারা কিভাবে এই কাজটা করলো এগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং একাধিক টিম কাজ করতেছে এবং আমাদের মাননীয় কমিশনার স্যারের বিশেষ কনসার্ন আছে এই ঘটনা। আমরা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে অপরাধীদের ধরে ফেলব। গণঅভ্যুত্থানে থানা লুটের সময় 7 শতাধিক অস্ত্র বেহাত হয়েছে। এগুলো উদ্ধারে পুরস্কার ঘোষণা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে এসব জানান তিনি। নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে অংশগ্রহণকারীদের উপর বেশি নির্ভর করবে। নির্বাচনের সময় ইসির অধীনে থাকবে মন্ত্রণালয়। নির্বাচন কেন্দ্রিক অস্থিতিশীলতার শঙ্কা নেই বলে জানান তিনি। প্রিজাইডিং কর্মকর্তাদের বাড়তি গানম্যান দেয়া হবে। 2 জনের জায়গায় এবার থাকবে 3 জন। পরে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা প্রসঙ্গে বলেন, ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের শাস্তি নিশ্চিত করা হবে। সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। আমরা কিন্তু সেই সময় ইলেকশন কমিশনের আন্ডারে থাকতে হয়। ইলেকশন কমিশন কিভাবে চাচ্ছে, তারপরে প্রশাসনের লোক রেখেছে, তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, মানে এটা তো সবাই। তারপরে হলো যদি সবচেয়ে মেইন ফ্যাক্টর হলো জনগণ কিভাবে করে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে আজও। দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরে প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে মানববন্ধন হয়। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সহ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শরীয়তপুরে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন সাংবাদিকরা। কর্মসূচিতে বক্তারা তুহিন হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মৌন মিছিল হয়। সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, ঝালকাঠি ও কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি কন্টেইনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। তেজস্ক্রিয়তা শনাক্তের পর কন্টেইনারটির খালাস স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান জানান, তেজস্ক্রিয়তার সন্ধান পাওয়ার পর কন্টেইনারটির খালাস স্থগিত করে আলাদা স্থানে রাখা হয়েছে। বিষয়টি পরমাণু শক্তি কমিশনকে জানানো হয়েছে। তারা তেজস্ক্রিয়তা পরীক্ষা করার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার ড্যামরার রড তৈরির কারখানা আল আকসা স্টিল মিলস লিমিটেড ব্রাজিল থেকে 5 কন্টেইনারে 135 টন স্ক্র্যাপ আমদানি করেছিল। তেজস্ক্রিয়তার সংকেত পাওয়া যায় এর একটিতে। গত 3 আগস্ট বন্দরের জিসিবি টার্মিনালের 9 নম্বর জেটিতে এমভি মাউন্ট ক্যামেরন জাহাজ থেকে কন্টেইনারটি বন্দরে নামানো হয়। গত বুধবার বন্দরের 4 নম্বর ফটক দিয়ে কন্টেইনার খালাস নেওয়ার সময় তেজস্ক্রিয়তা থাকার সংকেত বেজে ওঠে। যখন রেডিয়েশন ডিটেকশন ইউনিট থেকে এটা চেক করা হচ্ছিল তখন এটাতে অ্যালার্ম হয়। তো সেই অ্যালার্মের কারণে এটাকে আলাদা করে রাখা হয়েছে এবং ডিজিগনেটেড এরিয়াতে এটা রাখা আছে এবং কাস্টমস থেকে সেটা অ্যাটমিক এনার্জি কমিশনকে জানানো হয়েছে। অ্যাটমিক এনার্জি কমিশনের যে টিম তারা আসবে, সেটা ফিজিক্যালি পরীক্ষা করে নিশ্চিত হবে, দেন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। গত 20 মাসে এই রেলপথে 30 জনের মৃত্যু হয়েছে। নতুন নির্মিত এই রেলপথে 56টি লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই। লেভেল ক্রসিংগুলো অরক্ষিত থাকায় এমন প্রাণহানি বাড়ছে। পাশাপাশি পরিকল্পনায়ও ত্রুটি আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের দোহাজারী পর্যন্ত পুরনো রেল লাইনের সাথে আরও 11,335 কোটি টাকা ব্যয়ে 103 কিলোমিটার নতুন রেলপথ তৈরি করে কক্সবাজারকে রেল নেটওয়ার্কের ভেতর আনা হয়। 2023 সালের 1 ডিসেম্বর থেকে শুরু হয় আনুষ্ঠানিক ট্রেন চলাচল। এখন এই পথে প্রতিদিন 4 জোড়া ট্রেন চলাচল করে।
রেল পুলিশের তথ্য মতে চলতি বছরের আগস্ট পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার রেলপথের বিভিন্ন স্থানে ট্রেনের সাথে দুর্ঘটনায় মারা গেছেন ১৩ জন। গেল বছর এই সংখ্যা ছিল ১৭। এর বাইরে ট্রেনের ধাক্কায় ২০২৪ সালের অক্টোবরে একটি হাতিও মারা যায়। রেল কর্তৃপক্ষ বলছে, নতুন নির্মিত এই রেলপথ রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় জনবলের জন্য অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ফলে ৭২টি লেভেল ক্রসিংয়ের মধ্যে ৫৬টিতে এখনো পর্যন্ত কোনো গেটম্যান এবং প্রতিবন্ধকতা বা ব্যারিয়ার নেই। তবে দুর্ঘটনার প্রায় সবগুলোই ঘটেছে অবৈধ লেভেল ক্রসিংয়ে। বেশ কিছু লেভেল ক্রসিং গেটের করা হয়েছে, তো সব জায়গায় তো আমরা অনুমোদন আমাদের কাছ থেকে নেওয়া হয়নি বা দেওয়া হয়নি, এবং প্রতিনিয়ত এটা হচ্ছে, অবৈধ ইনক্রোচমেন্ট হচ্ছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বড় প্রকল্পে পরিকল্পনাগত ত্রুটির কারণে নানা সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি এই প্রকল্পের সমীক্ষা অনুযায়ী ব্যবস্থা নিয়েও প্রশ্ন আছে। এগুলা অর্গানাইজেশনে স্টাডির মাধ্যমে আসে না, ওরা টপ লেভেলে এগুলো আলোচনা হয়, ওরা একটা কিছু তৈরি করে, বা ঠিক আছে এটা করো, করার পরতে যায় তাদের যা যা লাগে তখন সেটা ফিজিবল করে পাঠায়। রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্ঘটনাপ্রবণ ক্রসিংগুলোতে জরিপের কাজ শুরু করেছে প্রকৌশল বিভাগ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চলতি অর্থবছরে দেশের মূল্যস্ফীতি ৫% নিচে নেমে আসবে। রোববার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজিত এক সেমিনারে এমন আশা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। এছাড়া আর্থিক খাত ও রাজনীতি মুক্ত করতে বাংলাদেশ ব্যাংক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান গভর্নর। তিনি আরও জানান, আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশ ব্যাংকের দায়বদ্ধতা বাড়াতে অ্যামেন্ডমেন্ট অর্ডারও প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল থাকলে তা বিনিয়োগ বাধাগ্রস্ত করবে। তবে পাইপলাইনে কিছু বিনিয়োগ রয়েছে বলেও গভর্নর জানান। এছাড়া সামনে নির্বাচন থাকায় বড় বিনিয়োগকারী আসার সম্ভাবনা কম বলেও তিনি মন্তব্য করেন। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।